স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো বলো কেমন আছো সবাই? তোমাদের পড়াশোনা কেমন চলছে? তো তোমরা জানো আমার অ্যানাউন্সমেন্ট ভিডিও তো আশা করি সবাই দেখে নিয়েছো যে আমি একটা সবার জন্য স্পেশাল গিফট এনেছি ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে, যেখানে এখন গণিত হয়ে যাবে কি হাতের মুঠোয়। এখানে ম্যাথামেটিক্সে প্রতিদিন 25টা করে কোশ্চেন করাবো, যেগুলো হবে একেবারে মিক্স ফরম্যাটে, চ্যাপ্টার ওয়াইজ থাকবে না। তোমরা তো এটা জানোই। তাহলে এটা হচ্ছে এই মিক্স প্র্যাকটিস ক্লাসের প্রথম ক্লাস। আর এই ভিডিওটির পাশাপাশি আমার চ্যানেলে এই সিরিজটিও দেখে নেবে, যেখানে আমি চ্যাপ্টার ওয়াইজ এসএসসি এক্সামের জন্য ইংলিশের প্র্যাকটিস করাচ্ছি। অ্যাডজেক্টিভের 3টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, এই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর হচ্ছে যে এই গণিতের যে প্র্যাকটিস ক্লাস, সপ্তাহে 3টা ক্লাস দেওয়ার কথা বলেছি, এটা হচ্ছে প্রথম ক্লাস। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমে দেখো কি বলছে। 1 নম্বর, এক জোড়া জুতোর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য 1200 টাকা। যদি 15% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাই তো। আরেকটা জিনিস দেখে নাও যে আমি কিন্তু কোশ্চেন বাংলা এবং ইংরেজি দুইটি ভাষাতেই রেখেছি, ঠিক আছে? যাতে কি হয়, আমরা কি জানি যে সেন্ট্রালের এক্সামগুলো বেশিরভাগ ইংলিশে থাকে, আর কিছু কিছু এক্সামে আবার বাংলাও থাকে। তাই যাতে কারো কোনো সমস্যা না হয়, ইংলিশ এবং বাংলা দুটাই রেখেছি। তাহলে কি বলছে যে সিপি আর এসপি, সিপি বলে দিল কত? 15%। আর 15%-এর মানে আমরা জানি কি 5-এর 3 গুণ, আর 5% মানে হচ্ছে কি 1/20। তাহলে কত হবে? সিপি যদি 20 হয় তাহলে এসপি হবে 23। তার মানে ডিফারেন্স হচ্ছে কি 3, আর এই 3-এরই মান হচ্ছে কত? 1200। তাহলে কত গুণ? 400 গুণ। তাহলে চেয়েছে এটা কি বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য মানে 23। 23কে কী করবো? 23কে করবো হচ্ছে 400 দিয়ে গুণ। তার মানে কত? 0 0 3 4 12, আর 4 4 4 8, আর 1 9। তার মানে বি অ্যান্সার। এবার 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই, বলছে এক্সের চেয়ে ওয়াই হচ্ছে বড়, এর সাধারণ গুণিতক এলসিএম মানে সাধারণ গুণিতক মানে কি এলসিএম বা লসাগু হচ্ছে 145। তাহলে এর মান কত? তাহলে আমরা কি জানি যে এলসিএম 145কে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? 5 দিয়ে ভাঙলাম, 5 1 5, 5 2 10, থাকলো 4, 5 9 45। তাহলে 29 আর একটা 5। বলেছে ওয়াইয়ের মান বড়, তার মানে 29টাই হচ্ছে ওয়াইয়ের মান, 5টাই হচ্ছে কি এক্সের মান। তাহলে মান চেয়েছে কত? 10x, মানে 5 10 50 মাইনাস ওয়াই, ওয়াই মানে কত? 29। তাহলে 30 থেকে 50 থেকে 30 বাদ 20, 20 থেকে 1 বেশি, তার মানে বি। এবার দেখো কত নম্বর? 3 নম্বর। বলেছে এবিসি, এবিসি এর মান হচ্ছে 14। এবার এ কিউব বি কিউব সি কিউব 3ab, যার মান হচ্ছে 98। তাহলে এবিসি এর মান কত? তাই তো। এবার এটা কোশ্চেন দেখো, যদি পরীক্ষায় আসে সবাই সলভ করবে, কিন্তু আমি থাকলে পরীক্ষায় কিন্তু এটা সলভ করব না। আমি কি দেখতে পাচ্ছি যে এ বি সি এর মান কত? 14। 14 মানে কি 7-এর 2 গুণ, তাই তো। তাহলে আমি চেক করব হচ্ছে 7-এর কোনটা মাল্টিপল আছে। 7-এর মাল্টিপল 60 কোনোদিন 7-এর ঘরে আসে না, 64ও আসে না, 65ও আসে না। তার মানে ডাইরেক্ট ডি অ্যান্সার, আমি অঙ্কই করলাম না। এবার যদি বলি যে এটা কিভাবে হলো, তাহলে এই সূত্রটা ফেলে দেবো। আমরা কি জানি এ কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3bc এর সূত্র হয় যে এ প্লাস বি প্লাস সি, এই যে এ প্লাস বি সি, আর তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বিসি মাইনাস সি এ। এই যে এই সূত্র থেকেই আমি বুঝতে পারলাম কি যে যখন এটাকে ভাঙবো তখন কিন্তু একটা এ প্লাস বি প্লাস সি পাবো, আর এ প্লাস বি প্লাস সি এরই মান 14। এরপরে আমি এটার যাই সংখ্যা আসুক না কেন 14 দিয়ে গুণ হবে, ঠিক আছে। আর 14 দিয়ে গুণ মানে কি 7-এরও গুণ, ওই জন্য আমি 7-এর গুণফল চেক করলাম, ডাইরেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম? ওই জন্য পরীক্ষার হলে কিন্তু
এর চেয়ে শর্ট আর কোনো টেকনিক হয় না। এমন কোনো মানে নাই যে পরীক্ষাতে আমার যদি অপশনে অ্যান্সার পেয়ে যাই আমি ডাইরেক্ট, তাহলে আমি কেন, আমাকে কি পাগল কুকুরে কামড়িয়েছে যে আমি প্রত্যেকটা পুরো কোশ্চেনের একদম সলিউশন করব, তারপর মনে শান্তি পাবো, এবার মনে শান্তি পাওয়ার পরে আমি অঙ্কর অ্যান্সার মারবো? আমার কোনো দরকার নাই। আমি দেখতে পাচ্ছি যে 63, 7-এর গুণফল হবে, ওটাই অ্যান্সার আছে, ওটাই একমাত্র অপশান আছে, ডি মারবো, অ্যান্সার হয়ে গেল। আর ভেবে টাইম নাই। তারপরে আর এই যে আমার টেকনিকটা যদি ভালো লেগে থাকে তাহলে অলওয়েজ লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে? সবচেয়ে ফাস্টেস্ট সলিউশন দিব আমি। অনেক সময় অঙ্ক না করেও অ্যান্সার হয়ে যাবে, যেমন এটা তো হয়ে গেল। এবার দেখো এখানে 5 নম্বর কি বলছে, 995 পর্যন্ত কতগুলি সংখ্যা 3 এবং 5 উভয় দ্বারা বিভক্ত, তাই তো? তার মানে এখানে কি করতে বলেছে, বলেছে যে 950 অবধি কতগুলো সংখ্যা আছে যেটা 3 দিয়েও ভাঙা যাবে আর 5 দিয়েও ভাঙা যাবে। তাহলে এরকম যদি অঙ্ক আসে তাহলে কোনো সমস্যা নাই, আমি শুধু 3 আর 5-এর গুণফল কত, 3 আর 5-এর লসাগু কত, 3 আর 5-এর এলসিএম হচ্ছে কত, 15। তাহলে আমি 15 মানে 995 পর্যন্ত কতবার আমি 15-র গুণফল পাবো, তাহলে এটা বের করার জন্য কিছু করা দরকার নেই, জাস্ট 995-কে যদি ভাগ করে দিই 15 দিয়ে তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 15 15 30, 30 তার মানে 2 মানে 6, তার মানে 6 মানে 60-এর উপরে অ্যান্সার, সবটি অপশান আছে। তাহলে কত হলো 90, 6 15 90, 5 আর এবার কত 15 15 30, 3 15 45, তাহলে 3 বারে 45, বেঁচে থাকলো 5, তার মানে আর যাবে না। তার মানে টোটালে 995-এর মধ্যে 36টা 15-র গুণফল আছে, তার মানে 3 এবং 5-এর গুণফল আছে। তাহলে ডাইরেক্ট 36 বলছি, 63, 63 হয়ে গেল আমার অ্যান্সার। দেখো কি বলছিলাম, বলছে সাইন মানে কি জানি, p/h, এটারই মান বলে দিয়েছে 1/2। তাহলে এটা হয়ে গেল আমার একটা কি, সমকোণী ত্রিভুজের মধ্যে p এর মান 1 আর h এর মান যদি 2 হয় তাহলে ভূমির মান কত হবে, ভূমির মান হবে 2 এর স্কয়ার 4 - 1, পিথাগোরাসের উপপাদ্য ফেললাম, তাহলে কি √3, এটা হয়ে গেল b এর মান। এবার 3 cos মানে কি b/h - 4 cos মানে কি b/h এর কিউব, তাহলে বসিয়ে দিই মান, তাহলে 3 √3, h এর মান 2, এবার 4, এবার 3-এর যখন কিউব করব তখন কি পাবো, √3-এর যখন কিউব করব তখন পাবো 3 √3, তাই তো? এবার h এর মান কত 2, 2-এর কিউব করব 8 পাবো, তাহলে 4 4, 4 2 8। এবার তাহলে কি পেলাম, 3 √3/2 - 3 √3/2, দুটাই গেল কেটে, অ্যান্সার হলো 0। বুঝতে পেরেছি? তারপরে আমি যতটা লিখছি তোমরা কিন্তু পরীক্ষার হলে অতটা লিখবা না, ঠিক আছে? তারপরে দেখো 8 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, বলছে কোনটি ঠিক। বলছে 337 এটা কি একটা মৌলিক সংখ্যা, নাকি বলছে দ্য নাম্বার 12 হ্যাজ 6 পজিটিভ ফ্যাক্টর এবং এত ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 9। তাহলে দেখো প্রথমে আমরা কি জানি যে 9-এর যে বিভাজ্যতা, 9-এর বিভাজ্যতার নিয়মটা সবচেয়ে সহজ, তাহলে আমি এটাই চেক করব। 3 আর 2 কত 5, 5 আর 7 কত 12, 12 আর 2 কত 14, 14 আর 4 কত 18, তার মানে 3 নম্বরটা কি ঠিক। এবার 3 কোথায় আছে, এখানে 3 নাই, এখানে 3 নাই, মানে এই দুটো হবে না, তার মানে সি না হলে ডি। তো দুটো অপশন কিন্তু আমি জাস্ট একটা মানে 3টা যে ঠিক আছে, 3 নম্বর স্টেটমেন্টটা, 3 নম্বর স্টেটমেন্ট ঠিক থাকার কারণে আমি এ আর বি অ্যান্সার হবে না বলে দিলাম ডাইরেক্ট, বুঝতে পারছো? এবার শুধু আমাকে চেক করতে হবে যে 2 নম্বর কিন্তু দেখো এখানে বলেছে অল অফ, যতগুলো সবটি অল স্টেটমেন্ট আর ট্রু, সব বিবৃতি সঠিক, তার মানে আমার 2 চেক করা দরকার নাই, আমি শুধু 1 চেক করে নিব যে এটা কি প্রাইম নাম্বার নাকি না। তাহলে কত 337 কি কিছু দিয়ে যায়, 3 দিয়ে যায় না, 2 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 2 দিয়ে যায় না মানে 4 8 6 কোনোটা 16 কিছু যাবে না, 3 দিয়ে গেল না, 5 দিয়ে যাচ্ছে না, তারপরে 7 দিয়ে যাচ্ছে নাকি, 4 7 28, 28 আর 5 তাহলে 56, 7 দিয়েও যায় না, তারপরে 11, 7 3 10,
10 থেকে 3 বাদ 7 হচ্ছে না, 11 যায় না, তার মানে এটা হচ্ছে একেবারে মৌলিক সংখ্যা। ঠিক আছে, তার মানে 1ও ঠিক। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম যে অ্যান্সার হবে কোনটা, ডি নম্বরটা অ্যান্সার। তার মানে সব কটি সঠিক। বুঝতে পেরেছি কিভাবে অ্যান্সার করলাম? পরীক্ষার হলে এরকম করে করতে হয়, বুঝতে পারলাম। সব কিছু কিন্তু আমি চেক করব না, আমার 2 নম্বর অপশন চেকই করলাম না। এবার বলেছে যদি পি এটা হয়, কিউ এটা হয়, আর এটা হয়, তাহলে এদের গসাগু বা HCF বলো, তাই তো? এবার গসাগু চেয়েছে। আমরা কি জানি গসাগু মানে কি? গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণিনক, তাই তো? বা ইংলিশে কি বলি? HCF, হাইয়েস্ট, তাই না? মানে সবচেয়ে বড় যে মাল্টিপল সেটা চেক করব। তাহলে এখানে দেখো এ এর মাথায় কত আছে? 3, এখানে এর মাথায় কত আছে? 8, আর এখানে এর মাথায় কত আছে? 15। তাহলে সবচেয়ে হাইয়েস্ট কত? তাহলে সবচেয়ে হাইয়েস্ট কত? সরি, হাইয়েস্ট কেন, দেখবো যে কোন সংখ্যাটা সবটাতে আছে। তাহলে 15 এখানে আছে, তাহলে সবচেয়ে ছোট কোনটা? 1-এর মাথায় 3, তাই না? এবার বি, বি এর মাথায় এখানে কত আছে? 5, আর বি এর মাথায় এখানে কত আছে? 9, আর এখানে বি এর মাথায় নাই, এখানে বি নাই। তার মানে অ্যান্সারেও বি থাকবে না। অ্যান্সারে বি আছে, অ্যান্সারে বি আছে, হবে না। এবার সি এর মাথায় এখানে কত আছে? 11, এখানে সি এর মাথায় 5, আর এখানে সি এর মাথায় 13, তার মানে সি এর মাথায় কত হবে? 5, তার মানে এ অ্যান্সার, এ অ্যান্সার। এবার দেখো আমি কি বললাম, গরিষ্ঠ মানে কি, সরি HCF মানে কি? হাইয়েস্ট, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই তো? এবার হাইয়েস্ট কমন ফ্যাক্টর হতে পারে, কিন্তু তাও আমরা কি, এর পিছনে কারণ আছে কেন হয়, সেটা পরে কোনোদিন বলবো। তাহলে HCF যখন হবে তখন আমরা চেক করব কি, যে সবচেয়ে ছোট যেটা মাল্টিপল, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা চেক করব, সবচেয়ে ছোট মাল্টিপল চেক করব। ঠিক আছে, সবচেয়ে ছোট মাল্টিপল চেক করব। কিন্তু যদি কি বলে, LCM বলে, তখন আমরা কি করব, সবচেয়ে বড় মাল্টিপল চেক করব। বুঝতে পেরেছি? তারপরে দেখো কি বলছে, একটি স্কুলে বাস, বাইক এবং সাইকেলের ব্যবহার করে ছাত্রদের অনুপাত এত, যদি স্কুলে মোট ছাত্র সংখ্যা এত হয়, তাহলে সাইকেল ব্যবহার করে ছাত্রদের সংখ্যা কত? বলেছে যে 3 রকমের মানুষ, ছাত্র আছে স্কুলে, যারা কেউ স্কুলে বাসে আসে, কেউ বাইকে আসে, কেউ সাইকেলে আসে। এবার বলেছে তাদের LCM মানে তাদের রেশিও বলে দিয়েছে 6, 3 আর 1, আর চেয়েছে কি, সাইকেল ব্যবহার করে ছাত্রদের সংখ্যা। সাইকেল মানে কোনটা? 1-এর মান। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে 1200 যেটা আছে, এই 1200টাই কার মান? এই 3টার যোগফল, 9 আর 1-এ 10, 10-এর মানে কি? তাহলে 6, 3, 9, 9 1 10, 10-এর মানে যদি 1200 হয়, তাহলে 1-এর মান হচ্ছে 120, তাই না? আর চেয়েছে কিসের মান? 1-এর মান, কারণ সাইকেলই চেয়েছিল, তাই না? সাইকেলের মান 1 ছিল, তাহলে 120 হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলাম? দেখো 11 নম্বর বলেছে, প্রথম নিয়ম দেখো, বলেছে অনুপাত হচ্ছে 9x, তার সঙ্গে 40 যোগ করলাম, আর নিচে 16x, তার সঙ্গে যদি 40 যোগ করি তাহলে অনুপাত হয়ে যায় 2:3। তাহলে গুণ করব, 3 নং 27, 16 16 32, তাহলে 32x প্লাস 80, কোনাকুনি গুণ করছি কিন্তু। এবার 3 নং 27x প্লাস 3 4 12, 120। এবার 27 যখন এদিকে আসবে তখন কত হবে? 5x, আর 80 যখন ওদিকে যাবে তখন কত হবে? 120 থেকে 80 বাদ 40, তাহলে 5 আর 5 8, 5 8 40, তাহলে x এর মান পেয়ে গেলাম কত? 8। তাহলে বলেছে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? 9 থেকে 16 থেকে 9 বাদ কত? 7, 7 8, তাহলে 7-এর সঙ্গে 8 গুণ করলাম, 7 8 56 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হলো একটা পদ্ধতি, কিন্তু আমরা এই পদ্ধতিতে কিন্তু পরীক্ষায় করব না। এবার দেখো শর্ট পদ্ধতি। বলেছে প্রথমে আমার সংখ্যা ছিল 9 আর 16, এবার দুটাই সংখ্যাতে কি হলো? 40 করে যোগ হলো,
আর যোগ করার পরে হয়ে গেল 2:3। ঠিক আছে, এবার কি করব? কিছু করব না, শুধু দেখব যে এদের মধ্যে ডিফারেন্স কত আছে। 9 আর 16 ডিফারেন্স কত? 7। তাহলে সেই 7 দিয়ে এখানকার দুটো সংখ্যাকে গুণ করে দেবো। এবার দেখব এখানকার ডিফারেন্স কত? 1। তাহলে এখানেও দুদিকেই 1 দিয়ে গুণ করে দেবো। তাহলে নতুন রেশিও কি পেয়ে গেলাম? 9 একে 9 আর 16 একে 16। আর এখানে 7 কে 7, 7 দুগুণে 14 আর 3 7-এ 21। এবার দেখো এখানে কত বেড়েছে? 4 একে 5 বেড়েছে, তাই না? এখানেও দেখো 5 বেড়েছে, তার মানে সমান বেড়েছে। এবার কি বলেছে? এই 5-এরই জায়গার মান কত তাহলে? 40, তাই না? তাহলে বলেছে ডিফারেন্স কত? ডিফারেন্স কত ছিল? 6 আর 1-এ 7। তাহলে 7-এর ডিফারেন্স হচ্ছে 40 দিয়ে গুণ, সরি, তাহলে কি 7-এর মান চেয়েছে, তাহলে এটা 5-এর কত গুণ? 5 16 80, সরি 5 5 8-এ 40, তাহলে 8 গুণ, তাহলে এখানেও 7 8-এ 56। বুঝতে পারলাম? তাহলে দুটাই পদ্ধতি। এখানে কি হলো বুঝতে পারলে? আরেকবার বলছি, রেশিও ছিল 9:16, পরে হলো 2:3। এখানে দেখো মনে হচ্ছে কমে গেছে, এখানে হচ্ছে আবার কমে গেছে, কিন্তু আমরা কি জানি? বেড়েছে, আর সমান বেড়েছে দুটাতেই, তাই না? তাহলে সমান করতে গেলে এখানকার ডিফারেন্সের সঙ্গে এখানে গুণ, আর এখানকার ডিফারেন্সের সঙ্গে এখানে গুণ করে দেবো। তখন কি পেয়ে গেলাম? 9 আর 16, 14 আর 21। এবার দেখো দু জায়গাতেই 5 করে বেড়েছে, রেশিও কত বেড়েছে? 5 করে বেড়েছে, কিন্তু 5-এর কি আমাদেরকে অঙ্কতে বলেছে যে 40 বেড়েছে, তার মানে কত গুণ? 5-এর 8 গুণ। তার মানে ডিফারেন্স চেয়েছে 9 আর 16 ডিফারেন্স কত? 7। 7-এর সঙ্গে 8 গুণ, 7 8-এ 56। বুঝতে পারলাম? এটাও করতে পারো, কিন্তু এটাও করতে পারো, সবচেয়ে বেস্ট হবে এটা করা। এক্স ধরার নিয়ম পুরাতন হয়ে গেছে, পরীক্ষা শেষ হয়ে যাবে, সবাই পরীক্ষা দিয়ে বাড়ি চলে যাবে, তুমি অঙ্ক করতে থেকে যাবা। তাড়াতাড়ি করতে চাইলে, চাকরি চাইলে এই নিয়মেই করতে হবে। তারপর দেখো 12, রমেশ ও তার স্ত্রীর বয়স যথাক্রমে 40 বছর এবং 36 বছর। যদি তাদের পুত্র ও 2 কন্যার গড় বয়স 13 বছর, তাহলে পরিবারের গড় বয়স কত? বলেছে যে এজেস অফ রমেশ এবং হিজ ওয়াইফ 40 ইয়ার্স, 36 ইয়ার। বলেছে রমেশের বয়স হচ্ছে 40 আর তার ওয়াইফের বয়স হচ্ছে 36 রেসপেক্টিভলি। ইফ দ্য অ্যাভারেজ এজ অফ দেয়ার সান অ্যান্ড 2 ডটার ইজ 13 বছর, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য ফ্যামিলি? তার মানে একটা ছিল কি রমেশ, একটা ছিল তার ওয়াইফ, তারপরে আরও কে ছিল? ওর সান, অ্যাভারেজ হবে সান অ্যান্ড 2 ডটার। তাহলে সান আর 2 ডটার মিলে কজন হয়ে গেল? আরও 3 জন ছিল, তাই না? এর বয়স হচ্ছে 40, এর বয়স হচ্ছে 36, কিন্তু এর বয়স কত? 13-র গড়ানে, তার মানে 3 জনের গড়ানে কত হবে? টোটালে কত হবে? কত হবে? 13-র 3 গুণ, 3 13 39। এবার এদেরই কি চেয়েছে? গড়, তাই না? তো যোগ করে দিই, 40 50 60 70 70 100, তারপরে 110 105, তার মানে 105। এবার কত জন? 2 জন আর 3 জন, 5 জন, তাই তো? এবার দেখো কেউ কেউ ভাবে যে 5কে ভাগ করবে, কিন্তু আমার কাছে আরও ভালো নিয়ম আছে। নিচে আমি 2 দিয়ে গুণ করে দেবো, উপরের 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হয়ে গেল? 210। আর নিচে কত হয়ে গেল? 10। এবার শূন্যর সঙ্গে শূন্য কেটে গেল, অ্যান্সার হলো কি? 21। দেখো এখানে কি হলো, ভুলটা কোথায় হলো? 21 হবে না। এখানে বলছে কি যে 3টার যোগ কত হচ্ছে? 60 60 100 100 110 115, তাহলে 115/5 জন, তাহলে 2 দিয়ে গুণ, উপরে 2 দিয়ে গুণ, তার মানে 230, আর নিচে 10 হলো 23 অ্যান্সার। তাহলে সি, যোগটা ভুল হয়ে গেছিলো, ঠিক আছে? তারপরে 13 নম্বর,
একটি ক্লাসের ছাত্রদের গড় বয়স 18.5 বছর, 16.8 বছর। ক্লাসের ছেলেদের গড় বয়স এত বছর এবং মেয়েদের গড় বয়স এত। ক্লাসের ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত। দেখো আমার কি ছিল, কিছুটা বয় ছিল, কিছুটা গার্ল ছিল। এবার গার্লের গড় বয়স কত, ছেলেদের গড় বয়স হচ্ছে 18.4 আর মেয়েদের গড় বয়স হচ্ছে কত, 16.4। এবার বলেছে ওভারঅলে কত, ওভারঅলে গড় বয়স হচ্ছে এত, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এলিগেশন অ্যাপ্লাই করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে কত ডিফারেন্স, এখানে ডিফারেন্স হচ্ছে 0.4। এবার এখানে ডিফারেন্স কত, তাহলে 17 মানে 1 আর 4, 1.4 প্লাস 1.2, তার মানে 1.6। ভুল করলাম না ঠিক করলাম? 17 আর 1 18, 18 মানে 1 আর 4, 4 আর 2 মানে 6, ঠিক আছে। এবার কাটো, দশমিক থেকে দশমিক কেটে গেল, 4 1 4, 4 4 16, 1/4। তাহলে ছেলের বয়স 1 আর মানে ছেলের সংখ্যা হচ্ছে 1 আর মেয়ের সংখ্যা হচ্ছে 4। তাহলে কি চেয়েছে, ছেলে এবং মেয়েরই চেয়েছে, তার মানে বি অ্যান্সার। বুঝতে পারলাম? যখন এরকম অঙ্ক চাইবে ডাইরেক্ট আমি কি লাগাবো, অ্যালিগেশন লাগাবো। তারপর দেখো, এক ব্যক্তি 6% বার্ষিক সরল সুদের হারে কিছু টাকা ধার দিলেন। 13 বছর প্রাপ্ত সুদ ধার দেওয়া টাকা থেকে এত টাকা কম। ধার দেওয়া টাকার পরিমাণ কত? বলছে একটি ব্যক্তি ছিল যে 6% বার্ষিক সরল সুদের হারে কিছু টাকা ধার দিয়েছিল, ঠিক আছে। এবার বলছে 13 বছরে প্রাপ্ত সুদ ধার দেওয়া টাকার 200 টাকা কম। ধার দেওয়া টাকার পরিমাণটা কত ছিল বলছে, তাই না? এবার বলছে 13 বছরের সুদ, যদি 6% এক বছরের সুদ হয়, তার মানে 13 বছরের সুদ কত হবে, 3 6 18 আর 6 একে 6 আর একে 7, এত পার্সেন্ট। এবার বলছে এত টাকা যে আমি, এত পার্সেন্ট যে আমি পেলাম, তাই না? তাহলে এত পার্সেন্ট আমি পেয়ে গেলাম কি, সুদ, তার মানে ইন্টারেস্ট পেয়ে গেলাম। এবার বলছে আমি ধার দিয়েছিলাম কত পার্সেন্ট, অবশ্যই 100% ধরি আমরা, তাই না? তো বলছে 78% যে আমি সুদ পেলাম, এটা হচ্ছে এর চেয়ে কত কম, তার মানে 80 মানে 20 আর 2 22%। আর এই 22%-এরই মান আমাকে টাকায় বলে দিয়েছে 210, তার মানে 10 গুণ, তার মানে কত গুণ, 10 গুণ। তাহলে ধার দেওয়া টাকার পরিমাণ কত হবে, 100-র সঙ্গেও কী করবো, 10 গুণ, তার মানে কত, 1000। তাহলে কত সহজ অঙ্ক, ডাইরেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম? 14 হলো। এবার 15। তো 15 কি বলছে, একজন লোক 100 কিমি দূরে একটি স্থানে নৌকা চালিয়ে যায়, 10 ঘন্টায় ফিরে আসে। সে একই জায়গায় 12 কিমি স্রোতের অনুকূলে এবং 8 কিমি স্রোতের প্রতিকূলে নৌকা চালাতে পারে। স্রোতের গতিবেগ কত? তাহলে আমরা কি জানি যে একটা হয় ডাউন স্ট্রিম আর একটা হয় আপ স্ট্রিম, তাই তো, অনুকূল আর প্রতিকূল। ধরে নিলাম যে বোট, আর অনুকূল মানে কি, জলের সঙ্গে যাচ্ছে, তার মানে কি ও হেল্প করছে, তার মানে বি প্লাস ডাব্লু। ডাব্লু হচ্ছে কি স্রোত, আর একটা হচ্ছে বি মাইনাস ডাব্লু, এটা হচ্ছে কি স্রোতের প্রতিকূলে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অনুকূল, এটা প্রতিকূল, এটা হচ্ছে ডাউন স্ট্রিম আর এটা হচ্ছে আপ স্ট্রিম। এবার এখানে কি বলেছে, ডিস্টেন্স যাচ্ছে 12 কিমি আর এখানে ডিস্টেন্স যাচ্ছে 8 কিমি। এবার আমরা কি জানি যে সময়টা কি সেম, এখানে বলেছে একই সময়ে, কি বলেছে, একই সময়ে। আর যখন সময় সেম হয় তখন আমরা কি জানি যে ডিস্টেন্স আর স্পিড কিন্তু রেশিও সেম হয়। তাহলে রেশিও বের করব, কত পাবো, এখানে 3 4 12 আর এখানে 4 কে 4, 4 দুগুনি 8। বুঝতে পারলাম? তাহলে ধরে নিলাম যে 3x আর একটা 2x। এবার বলেছে কত কিমি দূরত্ব যাচ্ছে, 100 কিমি। একবার যাচ্ছে কি প্রতিকূলে আর একবার যাচ্ছে অনুকূলে, তার মানে এত স্পিডে 3x-এর স্পিডে, আর একবার যাচ্ছে ফিরে আসছে যখন প্রতিকূলে, তাহলে 2x-এর স্পিডে। সমান সমান সময় লাগছে টোটালে 10 ঘন্টা। এবার 0 দিয়ে কমন নিয়ে কেটে নিলাম, তাই তো। যখন করবো এলসিএম নিব তখন কত হবে, 6x।
তাহলে এবার কত হবে, এখান থেকে কোনাকুনি গুণ, তাহলে 2 20 20 আর দিকে 30, তার মানে কত 50 = 1। তাহলে কোনাকুনি গুণ করলাম, 6x এর মানই হচ্ছে 50, তার মানে x এর মান হচ্ছে কত 25/3। বুঝতে পারলাম? কেটে দিলাম, 25 2 দিয়ে কাটলাম, 50 মানে 50 কাটলো তো 25, 6 কাটলো তো 3, ঠিক আছে। এবার x এর মান পেয়ে গেলাম। এবার বলছে স্ট্রিমের মান কত, মানে ডাব্লুর মান কত, তাই তো। গতিবেগ বলেছে কিসের, স্রোতের। এবার আমরা কি জানি, যখন স্রোতের চাইছে তখন আমরা কি করি, এই দুটাকে মাইনাস করে 2 দিয়ে ভাগ, তাহলে 3 থেকে যখন 2 বাদ হলো তাহলে 1x। এবার 1xকে যখন 2 দিয়ে ভাগ করবো তাহলে x/2, ঠিক আছে। এবার আমি x এর মান যখন আমি বসিয়ে দেবো এখানে, তখন হয়ে যাবে কত 25/3, তাই তো। এবার এর মানে কত হয়ে গেল 25/6 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অপশানে নাই, অপশান ভুল আছে, তাহলে এটা অপশান করে নিতে হবে 25/6, ঠিক আছে। এবার দেখো এখানে আমি কি বললাম, যখন ওয়াটারের মান চাই মানে স্ট্রিমের যখন মান চাই তখন বিয়োগ করে অর্ধেক, আর যখন বোটের মান চাই তখন যোগ করে অর্ধেক। আর এটা কিভাবে এসছে যদি সেটা বলি তাহলে সেটা একবার দেখে নাও। আমরা কি জানি, বোট মাইনাস ওয়াটারের মান ধরো কি যে 3, আর বোট প্লাস, আর এটা মাইনাস ওয়াটারের মান হচ্ছে 2। এবার যদি আমি যোগ করি তখন কিসের মান পাবো, এটা কেটে যাবে, তাহলে 2b এর মান হচ্ছে 5, এই দুটা নিচে আসবে, তাহলে যোগ করে অর্ধেক করলে b এর মান পাই। বুঝতে পারলাম? এবার ঠিক একইভাবে b প্লাস ডাব্লু যদি 3 হয় আর b মাইনাস ডাব্লু যদি 2 হয়, এবার ওয়াটারে যদি মান চাই তাহলে এটাকে সাইন চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে মাইনাস। এবার যদি কাটাকাটি করি তখন কী হবে, বিয়োগ করি যোগ করি তো কী হবে, বিয়োগ করি তাহলে কী হবে, কেটে যাবে বিবি। এবার কি পড়ে থাকবে 2w, তার মানে কত 3 থেকে 2 বাদ, বিয়োগ হলো যেহেতু 2টা, তাহলে কত 1। এবার এই 2টা নিচে চলে আসবে, তার মানে কি যখন স্ট্রিমের মান চাইবে তখন বিয়োগ করে অর্ধেক। বুঝতে পেরেছি? আর সেটাই আমি এখানে ডাইরেক্ট করলাম। বুঝতে পারলাম? পরীক্ষাতে তোমাদেরকেও ডাইরেক্ট করতে হবে। এবার দেখো 16 নম্বর, এবার দেখো হচ্ছে 16 নম্বর কি বলছে, 1200 টাকার উপর 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাই তো। তাহলে 20%-এর মান আমরা কত জানি, 5-এর মান কত হয়ে গেছে, 5-এর মান হয়ে গেছে 6, তাই না। এবার যেহেতু 2 বছর, তাহলে এটা কি করে দেবো, স্কোয়ার করে দেবো, 25, 25-এর মান হয়ে গেছে কত 6 6 36। এবার বলেছে যে চক্রবৃদ্ধি সুদটা কত, তাহলে সুদ কত টাকা বেড়েছে, 5 আর 6, 5 আর 6 কত 11, তার মানে 11-র গুণফল চেয়েছে, তাহলে আমি ডাইরেক্ট 11-র গুণফল চেক করলেও অ্যান্সার পেয়ে যাব। তাহলে 11-র গুণফল কত, 5 4 9 হবে না, 6 4 10, 10 থেকে 2 বাদ হবে না, 5 6 11, 11 থেকে 7 বাদ হবে না, 5 8 13, 13 থেকে 2 বাদ, মানে ডি অ্যান্সার। কীভাবে চেক করলাম, 11-র মাল্টিপল চেক করলাম, 11-র মাল্টিপল। এবার যদি অঙ্কটা করি তো করা যাবে। এখানে 25টা কি ছিল আসল, তার মানে এই 25-এরই মান হচ্ছে কত 1200 টাকা, তার মানে কত গুণ 4, 4 12 48, তাহলে 48 গুণ। এবার 11-র সঙ্গেও কী করতে হবে, তাহলে 48 গুণ করতে হবে। তাহলে 11-র গুণফল কী জানি, 11 গুণ করার নিয়মটাও শিখে নাও। 4 আর 8কে যদি 11 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে এখানে একটা শূন্য লাগাবো, এখানে একটা শূন্য লাগাবো, এই দুটো সংখ্যা লাস্টে থেকে যোগ করব, কত হলো 0 আর 8 8। এবার এই দুটাকে যোগ করব, 4 আর 8 12, হাত থাকলো 2, হাত থাকলো এবার 2 বসলো, হাত থাকলো 1। এবার 0 আর 4 এটা যোগ করবো, কত হবে 4, 4 আর 1 5। বুঝতে পারলাম? এটা হয়ে গেলো অ্যান্সার, কিন্তু অ্যান্সার না করেই আমি অ্যান্সার টিক মেরে দিয়েছিলাম। বুঝতে পারলাম? তারপরে 17, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং এর জ্যা দৈর্ঘ্য হচ্ছে এত, জ্যাটিকে কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত, জ্যাটি কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত, এটা হচ্ছে জিওমেট্রির অঙ্ক। তাহলে বলছে একটা বৃত্ত আছে, এবার বৃত্তের বলেছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ বলছে
5 এবং এর জ্যা দৈর্ঘ্য হচ্ছে 6, তার মানে জ্যা মানে কি কর্ড হচ্ছে 6 আর রেডিয়াস হচ্ছে 5। কর্ড মানে কি কেন্দ্র থেকে যে লাইন টাচ করে না অন্যগুলো, সেগুলো হচ্ছে কি কর্ড বা জ্যা, বুঝতে পারলাম? তাহলে এটা হয়ে গেল কি জ্যা, বাকি বলতে পারি কর্ড, বুঝতে পারলাম? এবার কেন্দ্র থেকে কর্ডের দূরত্ব বলছে একটি জ্যা দৈর্ঘ্য 6, তাহলে এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে কত 6, জ্যা দৈর্ঘ্য 6 আর ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে কোনো বৃত্তের শেষ পর্যন্ত গিয়ে লাগবে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এটা হয়ে গেল কি তাহলে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধর মান বলেছে 5। এবার চেয়েছে কি জ্যা থেকে কত দূরে অবস্থিত, তাহলে দূরত্ব চেয়েছে মানে কি এই লাইনটার মান চাইছে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে কেন্দ্র থেকে কোনো জ্যা এর উপর যখন কোনো লম্ব টানা হয় সেটা প্রথম কথা 90 ডিগ্রি হয়, আর দ্বিতীয় কথা জ্যাটিকে সমান 2 ভাগে ভাগ করে, তার মানে পুরো যদি 6 হয় তাহলে এইটুকুটা কত হবে 3 হবে, ঠিক আছে? এবার আমরা কি জানি যে এটা একটা কি তৈরি হয়ে গেল, এই যে এখান থেকে এতটা একটা কি তৈরি হয়ে গেল সমকোণী ত্রিভুজ, তাই তো? এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, একটা ট্রিপলেট জানি। ট্রিপলেট কি 3, 4 আর 5, 3 দেওয়া আছে 5 দেওয়া আছে, তার মানে এর মান কত 4, ডাইরেক্ট হয়ে গেল আমার অ্যান্সার, বুঝতে পারলাম? এবার যদি ট্রিপলেট না জানা থাকে তাহলে কি করতে হবে, আমরা লম্বর সূত্র কি জানি যে রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে 5-এর স্কোয়ার 25 মাইনাস 3-এর স্কোয়ার 9, তার মানে হয়ে গেল 16 রুট মানে হয়ে গেল 4। এভাবে করতে হবে যদি না জানি, কিন্তু আমি কি বলবো যে ট্রিপলেটগুলোকে মুখস্থ করতে হবে, যেমন কি 3, 4, 5, 5, 12, 13। তারপরে একটি বৃত্তের পি বিন্দু থেকে একটি স্পর্শক টানা হলো যা বৃত্তকে টি বিন্দুতে স্পর্শ করে এবং পিটি 8 সেমি, একটি ছেদক পি এ বি বৃত্তকে এ বি বিন্দুতে ছেদ করে, যদি পি এ 5 সেমি হয় তবে যা এ বি এর দৈর্ঘ্য কত? তার মানে এটা আরেকটা জিওমেট্রি কোশ্চেন। কি বলছে, একটা ট্যানজেন্ট ফ্রম পি মিটস আ সার্কেল টি সাচ দ্যাট পিটি হচ্ছে 8 সেমি। একটা ট্যানজেন্ট, ঠিক আছে, বৃত্তের স্পর্শক যেটা মানে ট্যানজেন্ট হচ্ছে যখন কোনো বৃত্তকে বাইরে থেকে কোনো একটা রেখা টাচ করে সেটাই হয় কি ট্যানজেন্ট, আর কর্ড কোনটা যেটা ভিতর দিকে টাচ করে, ঠিক আছে? তাহলে ট্যানজেন্টের মান বলে দিয়েছে পি বিন্দু থেকে পিটি মান হচ্ছে 8, ট্যানজেন্ট ফ্রম পি পয়েন্ট, তাহলে এটা পি টাচ করছে কোথায় টি বিন্দুতে, এরই মান হচ্ছে 8 সেমি। এ সেকেন্ড মানে কি যখন বাইরে থেকে এসে ভিতরে কেটে দিবে, ঠিক আছে, তখন সেটাকে বলবো সেকেন্ড, বুঝতে পেরেছি? এবার এই সেকেন্ডের মান হচ্ছে কত, এ সেকেন্ড পি এ বি, তাহলে পি এটা এ আর বি, সেকেন্ড পি এ বি ইন্টারসেক্ট দ্য সার্কেল অ্যাট এ অ্যান্ড বি, তাহলে এ আর বি এ টাচ করছে, ইন্টারসেক্ট মানে টাচ করছে। এবার পি আর এর মান হচ্ছে 5, তাহলে পি থেকে এ এর মান হচ্ছে 5। হোয়াট ইজ দ্য লেন্থ অফ কর্ড এ বি, তাহলে এ বির মান চেয়েছে, তাই না? এবার কথা হচ্ছে একটা সূত্র হয়, কি সূত্র, এর স্কোয়ার আর এর সঙ্গে এর গুণ, বুঝতে পারলাম? তাহলে দেখো বলছি, তাহলে কি এই 5-এর সঙ্গে এই পুরোটার গুণ, তাহলে 5 গুণিত এটা ধরে নিলাম কত এক্স, তাহলে 5 প্লাস এক্স আর সমান 8-এর স্কোয়ার মানে কত 64, ঠিক আছে? 5 এদিকে গিয়ে ভাগ হয়ে গেল, তাহলে 5 প্লাস এক্সের মান হয়ে গেল তোমার কত 12, তার মানে হচ্ছে 5 একে 5, 5 5 10 আর 5 8 40, ঠিক আছে? এবার 5 যখন এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে তখন এক্সের মান হয়ে যাবে 5 6 7, 7.8,
8, তাহলে এক্সের মান হয়ে গেল কত? এইটুকুরই মান চেয়েছিল, এর মান হয়ে গেল 7.8। বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে যেটা সূত্রটা বের করতে পারবো, সেই সূত্রটা কি বলতো? যে যখন একটা ট্যানজেন্ট থাকে আর একটা কি থাকে, সিক্যান্ড থাকে, সেই সিক্যান্ডের বাইরের যেটা অংশ পি থেকে এ পর্যন্ত নিব আর ওর সঙ্গে গুণ করব একেবারে পি থেকে পুরোটা। বুঝতে পারলাম? আর তারপরে সমান সমান করব হচ্ছে, কী করবো সমান সমান, যেটা ট্যানজেন্টটা থাকবে সেটার স্কয়ার। তাহলে সূত্রটা আমি লিখে দিচ্ছি। ট্যানজেন্টের স্কয়ার ইকুয়াল টু সেকেন্ডের যেটা এপি গুণিত পিবি হয়ে গেল। এটা কি সূত্র? বুঝতে পেরেছি? আর যেখানে ট্যানজেন্ট মানে হচ্ছে কি স্পর্শক। তারপরে বলেছে পি কিউ এর চেয়ে 3 গুণ ভালো কর্মী এবং তাই কিউ এর চেয়ে 40 দিন কম সময়ে একটি কাজ শেষ করতে পারে, তারা একসাথে কাজটি কত দিনে শেষ করবে? তাহলে বলছে পি ইজ থ্রাইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ কিউ। তাহলে একজন হচ্ছে পি আর একজন হচ্ছে কিউ। বলেছে পি 3 গুণ কাজ করতে পারে কিউ এর থেকে, তার মানে কিউ যদি একটা কাজ করে তাহলে পি একই সময়ে 3টা কাজ করবে। তার মানে এটা কী হয়ে গেল, আমার এফিসিয়েন্সি দিয়ে দিল। অ্যান্ড thus takes 40 fewer days to complete a work. How many days they will take to complete the work together? তাহলে এটা হলো এফিসিয়েন্সি। আর আমরা কি জানি, এফিসিয়েন্সি আর টাইম একে অপরের কি হয়, উল্টা হয়, রিভার্সে হয়। তাহলে 1 আর 3। এবার এদের বলছে কিউ এর সময় লাগছে 2 দিন বেশি, তাহলে এদের হিসাবে 2 হচ্ছে ডিফারেন্স। কিন্তু এখানে অঙ্কতে বলে দিয়েছে যে ডিফারেন্স কত, 40 দিন, তাই তো 40 ডেজ। বুঝতে পারলাম? তার 2 এর মান 40, তার মানে 1 এর মান 20। এবার বলছে হাউ মেনি ডেজ দে উইল টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার। বলছে তাদের সেই কাজটা করতে কতদিন সময় লাগবে, তাই না? তাহলে যদি পি এর কাজটা করতে সময় লাগে কতদিন, এই তো বের করে নিলাম যে 20 দিন। তাহলে পি একাই কাজ করে 20 দিনে, আর পি এর এফিসিয়েন্সি হচ্ছে কত, 3। তাহলে 20 দিনে কত কাজ করে, 3 গুণিত 20। এটাই হচ্ছে কি, এটাই বেরিয়ে গেল কি টোটাল ওয়ার্ক। এবার বলেছে তারা দুজন মিলে একসঙ্গে যদি কাজ করে, তাহলে একসঙ্গে কাজ করলে কি হবে, এফিসিয়েন্সি 3 আর 1 যোগ করে কত 4, কাটো 4 5 20 আর 3 5 15। তাহলে সি আনসার। বুঝতে পেরেছি? তারপরে কি বলেছে, একটি রম্বুসের একটি কর্ণের দৈর্ঘ্য এত এবং রম্বুসের ক্ষেত্রফল 300 বর্গ সেমি হয়, তবে অপর কর্ণের দৈর্ঘ্য কত? Diagonal of a rhombus is 30 if its area is 300. What is the length of the other diagonal? এবার রম্বুস যেটা হয় আমরা কি জানি, রম্বুসের যদি বলি কি, রম্বুসের এরিয়া বা কি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু দুটি ডায়াগোনালের গুণফল। বুঝতে পারলাম? মানে কর্ণের গুণিত কর্ণ 2, কর্ণ 1 সঙ্গে কর্ণ 2 এর গুণফল। বুঝতে পারলাম? তার মানে ডায়াগোনাল 1 গুণিত ডায়াগোনাল 2। এবার বলেছে কি বলেছে যে 1 diagonal of a rhombus is 30, একটা ডায়াগোনাল হচ্ছে 30, তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য আদার ডায়াগোনাল ধরে নিলাম এক্স। এই দুটাকে গুণ করব, পাবো হচ্ছে 300 হচ্ছে এরিয়া, কিন্তু এখানে অর্ধেক, তাই না? তাহলে 30 দিয়ে 30 কাটলো, থাকলো হচ্ছে 10, তার মানে এক্সের মান হয়ে গেল 20 সেমি। বুঝতে পেরেছি?
এবার 20 হলো। আর তারপরে 21 কি বলছে, 16 সেমি, 18 সেমি, 12 সেমি মাপের একটি ধাতব আয়ত ঘনকে গলিয়ে 6টি বাহু বিশিষ্ট ঘন তৈরি করা হলো, কতগুলি ঘন তৈরি হবে? বলছে একটা কিউবয়েড মানে আয়ত ঘন যেটা, তার ডাইমেনশন হচ্ছে 36, 18 এবং 12 মেল্ট করা হলো, গলানো হলো এবং তৈরি করা হলো ইন্টু কিউবস অফ সাইড 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক তৈরি করা হলো। হাউ মেনি কিউবস আর ফর্মড, তাই তো? তাহলে যদি বলি যে প্রথমে যেটা আয়ত ঘনকটা ছিল, আয়ত ঘনক কেমন দেখতে? প্রথমে একটা আয়ত ঘন ছিল, এই আয়ত ঘনটাকে গলালাম, আর গলানোর পরে কি করলাম, ছোট ছোট গলানোর পরে ছোট ছোট ছটা ছোট ছোট ঘনক তৈরি করলাম। তার মানে কি, যতটা আয়তন এর ছিল, যতটা আয়তন বড় ঘনকের ছিল, ততটাই ছোটোটারও থাকবে, ছোটোগুলোরও থাকবে, সবটিকে যোগ করলে টোটালে, তাই না? কারণ একই জায়গা থেকে তৈরি হয়েছে, তাই তো? তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, ভলিউম বা যেটা কি ভলিউম বা কি বলে ওটাকে, আয়তন যেটা, সেটা কি হবে, সমান হবে, তাই না? এবার যখন সমান হবে তাহলে আমি কি করতে পারি, দুটারই কি বের করব, আয়তন বের করে নেব। তাহলে ঘনকের আয়তন কত হবে, 36 সেমি গুণিত 18 সেমি গুণিত 12 সেমি। আর এটাই কি সমান সমান হবে কতটা, যে 6 সেমি বাহু বিশিষ্ট যে ঘনকগুলো ছিল। এবার কি জানি আমি, যে ঘনকের যদি বলি যে আয়তনের সূত্র কি, তাহলে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে কি, যেটা বাহুর কিউব, তার মানে 6-এর কিউব, তাই তো? 6-এর কিউব, 6-এর কিউব লেখা দরকার পড়বে না, 6 6 6, বুঝতে পারলাম? এবার এটা হলো কি একটা, কিন্তু আমার কাছে আমি কটা তৈরি করেছি, 6টা, তাই না? না না, সরি 6টা তৈরি করিনি, বলেছে অনেকগুলো তৈরি করেছি, এক একটার হচ্ছে কত, 6 করে। তাহলে কতগুলো তৈরি করব, যতটা এখান থেকে গড়লো অতটা মিলে তো একটাই তৈরি হবে, তাই না? অনেকগুলো তৈরি হবে, তাই না? 6টা না, অনেকগুলো তৈরি হবে। কতগুলো তৈরি হবে সেটাই চেয়েছে, তাহলে কতগুলো তৈরি হবে, ধরে নিলাম যে এক্সটি তৈরি হবে। এবার যদি এক্সটি তৈরি হয়, এবার কাটাকাটি করলে এক্সের যেটা মান হবে সেটাই হয়ে যাবে কি আমার অ্যান্সার। তাহলে কাটাকাটি করি, 6 6 6 দুগুণি 12, 3 6 18, 6 6 36, তা 3 6 18, 18 18 36, তাহলে কত অ্যান্সার? তাহলে এক্সের মান আমি ডাইরেক্ট পেয়ে গেলাম কত, 36। বুঝতে পেরেছি? প্রথমে বলতে একটু পড়তে ভুলে গেছিলো, যে একটা আয়ত ঘনককে গলিয়ে অনেকগুলো ঘনক তৈরি করা হয়েছিল, কিন্তু কতগুলো ঘনক তৈরি করা হয়েছিল সেটা কিন্তু বলেনি। টোটালে 36টা ঘনক তৈরি হয়েছে। বুঝতে পেরেছি? এবার হ্যাঁ, সেম কোশ্চেন, এটা কত, 21, তাহলে এটাও কি 21, এটাও 21, তাহলে রিপিট হয়ে গেছে। রিপিট কোশ্চেনকে রাখবো না, দিব হাঁটিয়ে। তারপরে 22 কই, 21 আছে, 22 নাই, কোশ্চেন কনগুলো আছে একটু, যাই হোক। তারপরে দেখো 23, তো 23 দেখো বলেছে মনোজ 12 টাকায় 15টি পেন্সিল কিনলো এবং সেগুলোকে 1.5 টাকা প্রতি পেন্সিল দরে বিক্রি করলো, তবে লাভের শতকরা হার কত? এবার দেখো বলছে কি বলছে, যে মনোজ ছিল 15টা পেন্সিল কিনলো ফর রুপিস 12, তাহলে 15টা পেন্সিল কিনলো 12 টাকাতে,
আর বলছে বিক্রি করলো এক একটা পেন পার পেন্সিল 1.5 টাকাতে, কিন্তু ওর কাছে তাহলে ছিল কতগুলো পেন? 15টা পেন ছিল। তাহলে 15টা পেন যেটা ছিল, তাহলে 15টা পেন এটা হচ্ছে কি সিপি, তাহলে এসপি কত হবে? 15টা পেনের বিক্রয় মূল্য কত? 1.5 এর সঙ্গে গুণ করে দিতে হবে 15, তাই তো? তাহলে 15 স্কোয়ার আমি কত জানি? 225, 1 টাকা দশমিক, তাহলে এত টাকা। তাহলে বলছে আমার লাভ কত টাকা হলো? এটা হয়ে গেল কি আমার এসপি। তাহলে লাভ কত হলো? এদিকে 10 টাকা, 10.5, তাহলে লাভ হচ্ছে আমার 10.5 টাকা। কতর উপরে? 12-র উপরে, ইন্টু 100% বেরিয়ে যাবে। তাহলে যদি আমি গুণ করি তাহলে 105.10/12, তাহলে 2 দিয়ে কাটলাম 6, 5 5 10, 2 2 4, আর 5 5, 5 2 10, 6 7 42, 6 8 48, 6 8 48, 49 50, আর 2 52, তাহলে 6 7 42, আর 6 5 6 30, তাহলে 87.5 হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পারলাম? এবার এটাই অঙ্ককে কিন্তু আরেকভাবে করতে পারি। কি করলাম? আমি যতগুলো পেন্সিল কিনেছিলাম সেটা সমান করে দিলাম। এবার আমি চাইলে কি প্রত্যেকটা পেন, এক একটা পেনের যখন পেন্সিল এক একটা পেনের দাম দিয়েছে বিক্রি করার সময়, তো আমি কেনার সময়ও এক একটা পেনের দাম বের করতে পারি না? তাহলে যদি 12 টাকাতে 15টা পেন কিনি, তাহলে একটা পেনের দাম কত হবে? অবশ্যই 12/15, তাহলে কত? 3 4 12, আর 3 5 15, এবার 5 8 40, তার মানে সিপি হয়ে গেল কত? 0.8। এবার যখন বিক্রি করছি তখন কত হচ্ছে? 1.5, তাহলে লাভ কত হচ্ছে? 5 6 7, তাহলে লাভ হচ্ছে 0.7। লাভ হচ্ছে কতর উপরে? 0.8-এর উপরে গুণিত 100। এটা করলেও কিন্তু আমার অ্যান্সার সেমই আসবে। বুঝতে পেরেছি? তারপরে একটা স্টিল ওয়্যার ফর্মস আ স্কোয়ার অফ এরিয়া এত with same wire is bent into a circle, what is the radius? তাহলে বলছে একটা বড় ক্ষেত্র আছে যার ক্ষেত্রফল বলে দিয়েছে হচ্ছে 484, তাই তো, বর্গ সেমি। এবার বলছে সেটাকেই আমি এঁকাবো বেঁকাবো টেরা বেঁকা করবো। তার মানে কি এই যে তারগুলো যে আছে, যে তার দিয়ে আমি বানালাম, সেই তারটাকে একা বেঁকা করে কি বানাবো? একটা কি বানাবো? সার্কেল বানালাম। তার মানে কি যদি এই যে চারটা যেটা তারটা, তাহলে এখানেও তারটা সেম থাকলো। তার মানে আমি কি বলতে পারি? কি সেম থাকলো? আসলে এর পরিধি সেম থাকলো, তাই না? এবার যদি আমি বলি যে পরিধি সেম থাকলো, তাহলে পরিধি সেম করলে অ্যান্সার বেরিয়ে যাওয়া উচিত। তাহলে দেখো কি বলছে, একটা স্টেবল ওয়্যার তৈরি করলাম যার এরিয়া হচ্ছে এত। তার মানে যে একটা বর্গক্ষেত্র যেটা তৈরি করা হয়েছিল, কি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বাহুর কিউব, তাই তো? না সরি, বাহুর কিউব বলছি, বর্গক্ষেত্রের বাহুর স্কোয়ার, তাই তো? আর এই স্কোয়ারের মান বলেছে হচ্ছে 4 8 4। এটা আমরা কি জানি কতর স্কোয়ার? এটা 4 22, তো 4 আচ্ছা 4 4 8 4, তাহলে 22। তার মানে একটা বাহুর দৈর্ঘ্য কত? এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22 সেমি করে, তাই তো? পেয়ে গেলাম। এবার যদি বলি এর পরিসীমা কত, তাহলে পরিসীমার মান কত জানি? 4 দিককার ই, তার মানে কত? পরিসীমা হবে কত? 4 × 22, তাই তো? আর এটাই সমান সমান হবে কি যেটা বৃত্ত তৈরি হলো সেই বৃত্তের পরিসীমা। আর আমরা কি জানি? বৃত্তের পরিসীমা জানি হচ্ছে পাই 2π r। এবার দেখো তাহলে পায়ের মান কি লিখবো? 2 × 22-এর 7, আর এর মানটাই বের করতে বলেছে। 4 × 22, 22-এর সঙ্গে 22 গেল, 2-এর সঙ্গে 2 গেল, নিচের 7 উপরে গেল,
তার মানে 14, তাহলে ব্যাসার্ধের মান কত পেয়ে গেলাম, আর এর মান হয়ে গেল 14, আর রেডিয়াস আরই চেয়েছে, তাহলে অ্যান্সার হয়ে গেল কি বি নম্বর। ঠিক আছে, তারপরে দেখো বলেছে যদি রামুর বেতন ভীমের বেতনের থেকে 10 কম হয় তবে ভীমের বেতন রামুর বেতনের থেকে কত বেশি। তাই এটা খুবই সহজ, এটাও কিন্তু দেখো কি বলেছে, রাম আছে একটা ভীম আছে, বলছে সরি রাম নাই, একটা কি আছে রামু আছে, আর একটা আছে কি ভীমু, তোমরা কিন্তু লিখবে না। বলছে বাই হোয়াট পার্সেন্টেজ ইজ ভীমু স্যালারি মোর দ্যান রাহু, তাই তো তার মানে বলছে রামুর স্যালারি যেটা আছে সেটা ভীমুর থেকে কত, রামুর স্যালারি যেটা আছে সেটা ভীমুর থেকে 10 কম, 10%-এর মান কত জানি, এটা যদি 10 হয় তার মানে 10 1/10 মানে 1 - 9, তাই তো রেশিও পেয়ে গেলাম। তাহলে রামুর যদি 9 হয় ভীমুর হচ্ছে 10, এবার বলছে কত পার্সেন্ট ভীমু হচ্ছে রামুর থেকে বেশি, তাহলে কত বেশি 1 বেশি 9-এর উপরে, আর এটারই মান কত জানি 11.11%, তাই তো এগুলো তো মুখস্থ করে থাকা উচিত। তাহলে সি হয়ে গেল অ্যান্সার, এটা মুখে মুখে করা যেত। বলেছে রামুর বেতন ভীমুর থেকে কম মানে 10% কম মানে 10-এর মান 9, তাহলে কত বেশি, তাহলে 1 9-এর উপরে বেশি, 9-এর উপরে 1 বেশি মানে 1/9 মানে 11.11, ডাইরেক্ট মুখে মুখে। তারপরে 26 কি বলছে, রাভি সোল্ড 2 বাইকস ফর রুপিস এত, ইজ হি গেইন এত অন দ্য ফার্স্ট অ্যান্ড লস্ট এত অন দ্য আদার, হোয়াট ইজ দ্য ওভারঅল প্রফিট পার্সেন্টেজ। বলছে বিক্রয় করেছে, এখানে দেখো বিক্রয় কি করেছে কি এই দামে প্রত্যেকটা, তার মানে কি ধরে নাও একটা সিপি আর একটা কি এসপি, এবার বলেছে দুটাই কি এসপি সেম, বলছে প্রথমটাতে সে লাভ করেছে 20%, আর 20%-এর মান জানি কত 5-এর মান 6 বিক্রি করেছে মানে 1 টাকা লাভ হয়েছে রেশিও, আর বলেছে দ্বিতীয়টাতে কি করেছে 20% লস করেছে, তার মানে 5-এর মান 4-এ বিক্রি করেছে, তাহলে আমার দুবারই কি হলো দেখো রেশিওতে কিন্তু এসপি আলাদা হয়ে গেল, কিন্তু আমাকে তো এটা বলেনি যে আলাদা হবে, বলেছে সেম হবে, তাহলে সেম করতে গেলে কি করতে হবে উপর নিচ গুণ করে দিতে হবে, আর যদি কাটা যায় তো কেটে দিতে হবে, 2 কে 2 × 4 আর 3 × 3 = 6, তাহলে নতুন রেশিও কী হয়ে যাবে সিপি আর এসপির নতুন রেশিও হয়ে যাবে 5 কে 5 5 দুগুণে 10 আর 3 5-এ 15, এবার 6 কে 6 6 দুগুণে 12 আর 3 4-এ 12, এই যে দেখো এসপি হয়ে গেল কি তাহলে সেম, তাহলে দুটার এসপি কত হয়ে গেল 12 12 24, এবার বলছে সিপি কত হলো টোটালে 10 আর 15, তার মানে কত 25, তাহলে সিপি থেকে এসপি কি 1 টাকা কম, তাহলে ওভারঅলে কি হয়েছে লস হয়েছে, তার মানে প্রফিটগুলো হয়ে গেল বাদ, তাহলে লাভগুলো হয়ে গেল বাদ, তার মানে ক্ষতি হয়েছে। এবার কত ক্ষতি হয়েছে 1 টাকা ক্ষতি হয়েছে কতর উপরে 25 টাকার উপরে, আর এরই মান কত জানি 4%, তার মানে 4% ক্ষতি, তার মানে সি অ্যান্সার। তাহলে আজকে 25টা অঙ্ক হয়ে গেল। এবার অঙ্কগুলো সিস্টেম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং এরকমই প্রত্যেক সপ্তাহে যে 3টা করে ম্যাথের মিক্স এসএসসি টার্গেটেড কোশ্চেনগুলো যে দিব অঙ্কের, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো আর পরীক্ষায় ভালো ফল করতে পারো। আর আমি সবসময় তোমরা যা বলবে সেটা করার চেষ্টা করব, তাই কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা এরপরে কী চাও। এবার তোমরা আমার শুধু মানে আমি মন দিয়ে পরিশ্রম করব, তো আমি চাইছি যে তোমরাও কী করো মন দিয়ে পরিশ্রম করো, আর আমি যে 25টা কোশ্চেন দিচ্ছি মিক্স, সেটা কিন্তু নিজে থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেল থেকে আমার পিডিএফটা জয়েন করবে, বেঙ্গলি প্লাস ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে কিন্তু পিডিএফটা থাকবে, ইংলিশেও থাকবে আর বাংলাতেও থাকবে। তোমরা সেই পিডিএফটা এই ভিডিওটি দেখার ঠিক পরেই সবটি কোশ্চেন কিন্তু আবার নিজে থেকে চেষ্টা করবে, ঠিক আছে। কোনো জায়গায় যদি আবার না পারো আবার ভিডিও দেখবে, কিন্তু এরকম করে কমসে কম 3বার কিন্তু প্র্যাকটিস করবে এই কোশ্চেনগুলো, সেম কোশ্চেন যেগুলো আমি করালাম। আর যখন 3বার প্র্যাকটিস হয়ে যাবে তারপরে দেখবে তোমার চেয়ে ফাস্ট আর কেউ পারছে না, একেবারে মুখে মুখে করতে পারছো। আর যে ট্রিকগুলো বলছি সেই ট্রিকগুলো কিন্তু তোমরা খাতার মধ্যে নোট করে নেবে, আর যেগুলো জানা থাকবে সেগুলো নোট করার দরকার নেই, কিন্তু যেগুলো জানা না থাকবে সেটা অবশ্যই নোট করবে, ঠিক আছে। তাহলে আমি সবার সাথে এটাই বলবো, পড়াশোনা করো, রিভিশন করো, ভালো থাকো, থ্যাংক ইউ।